বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসিএমের ক্লাস 10-এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা 2020 সালে যারা ক্লাস 9-এ উঠেছিলে, এই করোনা বর্ষ অর্থাৎ কোভিড-19 এর মধ্যেই তোমাদের ক্লাস 9টা পার হয়ে গেল। একটা ক্লাসবিহীন অবস্থায়, প্রতিষ্ঠানবিহীন অবস্থায় তোমরা তোমাদের পুরো ক্লাস 9টা অতিবাহিত করলে এবং এইভাবে তোমরা ক্লাস 10-এ উঠলে। কাজেই 9-এর যেই পড়াটা, যে অধ্যয়নটা তোমাদের করার দরকার ছিল, সেটা আসলে তোমরা কতটুকু করতে পেরেছো বা করেছো সেটা আসলে তোমরাই ভালো জানো। তো যেহেতু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা গ্যাপ পড়ে গেছে, কাজেই তোমাদের এখন আগের থেকে অধিক সতর্ক হতে হবে, অধিক পরিশ্রমী হতে হবে এবং যেহেতু ক্লাস 10, এই ক্লাস 10-এর পড়া পড়তে হবে এবং ক্লাস 10-এর পড়া শেষ করে কিন্তু আবার 9-এর পড়াও আবার ধরতে হবে বা দেখতে হবে। সুতরাং তোমাদের নষ্ট করার মতো সময় আর নেই। তোমরা অবশ্যই প্রতিটা ক্লাস, প্রতিটা লেকচার, প্রতিটা স্যারের আলোচনা ভালো করে দেখবে এবং নিজে বাসায় সেভাবে প্রস্তুত হওয়ার চেষ্টা করবে, যেহেতু তোমাদের আগামী বছরই তোমরা এসএসসি তোমরা দিতে যাচ্ছ। তো আমরা ক্লাস 10-এর প্রথম লেকচার নাম্বার 1 আলোচনা করছি। আমরা ক্লাস 9-এ আমরা বস্তুর উপর তাপের প্রভাব, ষষ্ঠ অধ্যায়, এটা আমরা শেষ করেছিলাম। এবার আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, আমরা এখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো প্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি আর আরেকটা হচ্ছে স্পন্দন গতি। আমরা গতি চ্যাপ্টারে দেখেছিলাম যে এক একটা বস্তুর গতি বিভিন্ন রকম হতে পারে। একটা বস্তু সোজা যাচ্ছে, যেমন একটা আলো সোজা যায়, এটা হচ্ছে রৈখিক গতি। একটা জিনিস হেঁকে বেঁকে যাচ্ছে, যেমন সাপ, এটা হচ্ছে বক্রগতি। একটা বস্তু ঘুরছে, যেমন ফ্যান বা একটা লাটিম, এটা হচ্ছে ঘূর্ণন গতি। আর একটা বস্তু চলছে এবং ঘুরছে, ঘুরছে এবং চলছে, চলন ঘূর্ণন গতি, যেমন গাড়ির চাকা। তো এরপর আমরা দুটি স্পেশাল গতির কথা পড়েছিলাম, একটা হচ্ছে আর একটা হলো পর্যায়বৃত্ত গতি, একটা হচ্ছে স্পন্দন গতি। তোমাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা। পর্যায়বৃত্ত গতিটা কি? কোনো বস্তুর গতিটা যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর অতিক্রম করতেছে। শর্তটা কি? একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর একই অবস্থায় অতিক্রম করতেছে, এরকম গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা, আমরা যদি ঘড়ির উপরের ঘরটা, যদি ঘরটা আমরা চিন্তা করি, তাহলে আমরা কি দেখব? যে সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা বা যে কাঁটাই বলি না কেন, আমরা যদি সেকেন্ডের কাঁটাটাই, এটা ধরলাম এটা আমরা সেকেন্ডের কাঁটা, এ কি করবে? একই দিক থেকে একই সময় পর পর ঠিক এই একই বিন্দুতে আসবে, ঠিক 60 সেকেন্ড পর এখানে আসবে, এই দিক থেকে এখানে আসবে। এই যে নিয়ম, এই নিয়মের কিন্তু কোনো হেরফের বা ব্যতিক্রম হবে না। এরকম গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আর আরেকটা গতি করেছিলাম আমরা স্পন্দন গতি। এটা কি? এটারই একটা প্রকারভেদ। পার্থক্য হলো, আমরা যে ঘড়ির দোলক, আমরা ঘড়ির দোলক দেখি, এ কি করে? অর্ধেক সময় এখানে থাকে, বাকি অর্ধেক সময় এখানে আসে। অর্থাৎ এটাও কিন্তু একটা পর্যায় মেনেই চলে, একটা নিয়ম মেনেই চলে। কি? প্রথম হাফ সেকেন্ড এই দিকে, দ্বিতীয় হাফ সেকেন্ড হচ্ছে এই দিকে, এইটুকু 1 সেকেন্ড, এখান থেকে গেল এখানে আসলে 1 সেকেন্ড, আবার গেল 2 সেকেন্ড। অর্থাৎ এর পুরো পর্যায়কালটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ একদিকে,
বাকি অর্ধেক ভাগ ঠিক আগের গতির অপোজিট দিকে। আমরা দোলনাতে যারা দোল খেয়েছি এটাও জানি, একবার একদিকে একবার এই দিকে। এরকম গতি হচ্ছে স্পন্দন গতি, হৃদস্পন্দন। আমরা যে বলি হৃদস্পন্দিত হচ্ছে, এর মানে কি একবার সংকোচন হচ্ছে একবার সম্প্রসারণ হচ্ছে, সিস্টোলিক আর হচ্ছে ডায়াস্টোলিক আমরা যেটা বলি আর কি। এই যে একবার একদিকে আরেকবার অপর দিকে, তার বিপরীত দিকে, এরকম গতি হচ্ছে স্পন্দন গতি। আমরা যে পড়াটা পড়বো তরঙ্গ, তরঙ্গ হলো এরকম স্পন্দন গতির একটা উদাহরণ। তাহলে তরঙ্গ একটা গতিশীল একটা গতি হচ্ছে তরঙ্গ, কিন্তু সেই গতিটা কেমন গতি? স্পন্দন গতি, অর্থাৎ একবার একদিকে হবে আরেকবার ঠিক তার অপোজিটটা হবে। এটা হলো প্রাথমিক আলোচনা। এখন তরঙ্গ কি? প্রথম কোশ্চেনটা হলো তরঙ্গ কি বা তরঙ্গ কাকে বলে? আমরা আন্দোলন বলে একটা কথা আমরা প্রায় শুনে থাকি, রাজনৈতিক নেতারা আন্দোলন করছে, ছাত্র আন্দোলন হচ্ছে, ভাষা আন্দোলনের কথা আমরা জানি। এই যে আন্দোলন, আন্দোলন অর্থ কি? এক জায়গায় চুপ হয়ে থাকা, কেউ এক জায়গায় চুপ হয়ে বসে আছে, এটা কি আন্দোলন? এটা কিন্তু আন্দোলন না। আমরা যদি বলি পানিটা আন্দোলিত হচ্ছে, এর অর্থ কি? পানি কি স্থির হয়ে আছে? না, পানিতে ঢেউ উঠতেছে। আন্দোলন মানে হলো নড়াচড়া করা, মুভমেন্ট করা, নড়চড় হওয়া, কোনো কিছু নড়তেছে, ছটফট করতেছে, কাঁপাকাঁপি হচ্ছে, আন্দোলিত, এটাকে বলা হয় আন্দোলন। তো তরঙ্গটা হলো এক প্রকারের আন্দোলন, নট চুপ থাকে, একটা আন্দোলন। সেই আন্দোলনটা কেমন আন্দোলন? পর্যায়বৃত্ত বা স্পন্দন আন্দোলন, আমরা বলবো পর্যায়বৃত্ত আন্দোলন। তরঙ্গটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত আন্দোলন। এবং এই আন্দোলনটা কি করে? এই আন্দোলনের দ্বারা কি কোনো কাজ হয়? কাজটা হয়। সেই কাজটা হলো যে এই আন্দোলনটা একটা মাধ্যমের এক জায়গায় থেকে আরেক জায়গায় শক্তি নিয়ে যায় বা তথ্য নিয়ে যায়। আবারও বলছি, তরঙ্গটা আন্দোলন যেটি এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি বা তথ্য নিয়ে যায়। তাহলে তরঙ্গ কাকে বলে? সংজ্ঞাটা হলো যে পর্যায়বৃত্ত আন্দোলন। সংজ্ঞাটা হলো সংজ্ঞাতে যে কথাটা বলতে হবে সেটা হলো যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি এবং তথ্য সঞ্চালিত করে, তাকে তরঙ্গ বলে। আমি আবারও বলছি, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বা তথ্য সঞ্চালিত করে, তাকে তরঙ্গ বলে। আচ্ছা, শক্তি বা তথ্য সঞ্চালিত করে এই কথাটা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে এই যে আমরা মোবাইলে কল করি, এটা কিন্তু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা তুমি যখন মোবাইলে কাউকে কল করছো, তোমার মোবাইল থেকে একটা তরঙ্গ, একটা ওয়েভ বের হয়ে যে গ্রাহক এবং প্রেরক যে টাওয়ারটা আছে সেই টাওয়ারে যায়। সেই টাওয়ার আবার যে নাম্বারে তুমি কল করেছো সেখান থেকে এই তরঙ্গ আকারে এটা ছড়িয়ে পড়ে সেখানে আবার সেটা প্রবেশ করে। আমরা যে রেডিও শুনি বা এই যে আসি, রেডিও স্টেশন থেকে এই তরঙ্গটা কিন্তু ছড়িয়ে পড়ার পরে আবার সেটা তোমার এখানে ফিরে আসে। তাহলে আসলে হচ্ছে কি, এই যে তরঙ্গ এখান থেকে স্টেশন পর্যন্ত গেল, সেখান থেকে আবার আরেকটা মোবাইলে গেল, এ মানে কি পাস হচ্ছে? ডাটা পাস হচ্ছে। তোমার নাম্বারটা ওখানে পাস হয়ে গেল, তোমার নাম্বারটা ওই স্টেশন বা যে টাওয়ারটা সে তোমার নাম্বারটাকে ক্যাচ করলো, তোমার শব্দ শক্তিটাকে সে ক্যাচ করলো। এই যে শক্তি নিয়ে যাচ্ছে, তথ্য নিয়ে যাচ্ছে, ডাটা নিয়ে যাচ্ছে, এটাই হলো তরঙ্গের ফাংশন, তরঙ্গের কাজ। তাহলে তরঙ্গ কি? তরঙ্গ হলো একটা পর্যায়বৃত্ত আন্দোলন, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা মাধ্যমের এক জায়গা থেকে আরেক জায়গায় কি নিয়ে যায়? দুইটা জিনিস নিয়ে যায়, একটা হচ্ছে শক্তি, একটা হচ্ছে তথ্য। তো সেকেন্ড যে কোশ্চেনটা আসে সেটা হলো তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লিখো, বা তরঙ্গের বৈশিষ্ট্য কি কি? এই যে তরঙ্গ বা ওয়েভ, এটার কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, তরঙ্গ বললে তরঙ্গের একটা বাংলা প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে ঢেউ। আমরা সবাই জানি, যারা বাংলা ব্যাকরণ যারা পড়েছি, আমরা ঢেউ বলে একটা শব্দ আছে, এটা আমরা সবাই দেখেছি। ঢেউ, পানির ঢেউ আমরা সবাই দেখেছি, সমুদ্রের ঢেউ আমরা সবাই দেখেছি, টিভিতে হোক বা যেখানে হোক, বাস্তবে হোক। ঢেউ, এই যেভাবে যেটা যায় সেটা হচ্ছে ঢেউ। এই ঢেউই তরঙ্গ, ঢেউরই আরেক নাম আছে তরঙ্গ। তো আমরা ঢেউ দিক তাকালে কি কি দেখতে পাই? আমরা যদি একটা ঢেউ যদি আঁকাই, আমরা একটা ঢেউ কেমন এরকম, তাহলে ওই একটা ঢেউয়ের যা বৈশিষ্ট্য সবই একটা, সেটাই হলো তরঙ্গের বৈশিষ্ট্য। ঢেউ কি হয়? যে আমরা দেখছি এইভাবে যাচ্ছে, আমি এটা কি গতি? পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা শুরুতেই বলতে
পারি। নাম্বার 1, তরঙ্গের বৈশিষ্ট্য হলো তরঙ্গ একটি পর্যায়বৃত্ত গতি। নাম্বার 1 কি? তরঙ্গ একটি পর্যায়বৃত্ত গতি। নাম্বার 2, এটি একটি স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতিটা পর্যায়বৃত্ত গতি তো বটেই, এর সঙ্গে সঙ্গে এটা আবার কি? স্পন্দন গতিও। অর্থাৎ এই যে একবার একদিকে যাবে আর একবার একদিকে যাবে। আমরা দেখতে পাচ্ছি একবার একদিকে, তারপর এইদিকে, তারপর একদিকে, তারপর আবার এইদিকে, স্পন্দন গতি। এটা একটা তরঙ্গের সেকেন্ড বৈশিষ্ট্য হলো তরঙ্গের প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে, উপরিপাতন ঘটে। এই জিনিসগুলো কি? প্রতিফলনটাকে আমরা জানি যে একটা ঢেউ, আমরা যদি মনে করি ঢেউয়ের সামনে এটা একটা বাঁধা, একটা প্রাচীর, একটা পাহাড়, তো এই ঢেউটা যদি পাহাড়ে যদি বাড়ি খায় কি হবে? আবার কিন্তু সেই দিকে ফিরে আসবে। শব্দ তরঙ্গ, আমরা যে শব্দ পড়বো এই চ্যাপ্টারের পরবর্তী, যে শব্দ তরঙ্গ। শব্দ কি? এই যে আমি কথা বলছি, শব্দ মুখ থেকে একটা তরঙ্গ বেরোচ্ছে, এই কথা অনেক সময় বাইরে খেয়ে আবার কি হয়? ফিরে আসে। আলো একটা তরঙ্গ, আমি যদি একটা আয়নাতে যদি আলো ধরি, আলোটা কি হবে? আয়না বাইরে খেয়ে আবার ফিরে আসবে। এই যে ফিরে আসে, এটা হচ্ছে প্রতিফলন। তাহলে তরঙ্গের কি ঘটে? তরঙ্গের 1 নম্বর বৈশিষ্ট্য তরঙ্গের প্রতিফলন ঘটে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? প্রতিসরণ হয়। প্রতিফলন হয়, প্রতিসরণ হয়। প্রতিফলন হলো ফিরে আসা, প্রতিসরণ হচ্ছে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমের ভিতরে চলে যাওয়া। যেমন আলো, একটা কাঁচ দিয়ে আমরা, একটা কাঁচের জানালা দিয়ে আমরা বাইরের সব কিছু আমরা দেখতে পাই। এর অর্থ কি? এর অর্থ হলো বাইরের যে বস্তুগুলো আছে সেগুলো থেকে আলো জানালা ভেদ করে আমার চোখে কিন্তু আসছে। তাহলে প্রথমে আসছিল আলো হলো বাতাসের মধ্যে দিয়ে, বাতাস একটা মাধ্যম, এরপরে কি হলো? কাঁচ আর একটা মাধ্যম, জানালার কাঁচ, এই কাঁচের ভিতর দিয়ে কিন্তু আমাদের চোখে চলে এসেছে। এটা কিন্তু প্রতিসরণ। তাহলে তরঙ্গের প্রতিসরণ হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো তরঙ্গের উপরিপাতন ঘটে। উপরিপাতন এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে, তরঙ্গের ক্ষেত্রে নিজের কোনটি ঘটে বা কোনটি ঘটে না। উপরিপাতনটা কি? ধরলাম একটা ঢেউ এইভাবে যাচ্ছে, আবার আরেকটা ঢেউ ঠিক ওর উপরই পড়লো। একটা ঢেউ গেল, আবার ওর উপরে আরেকটা ঢেউ পড়লো। একটা কথা হচ্ছে, এরপর আরেকজন কথা বললো, কাজে আমার কথার উপরে আরেকজনের কথার ঢেউ এসে পড়লো। এই যে একসঙ্গে অনেকগুলো বস্তু ওর থেকে মানে পড়ে গেল। একটা প্লেট পড়লো, একটা গ্লাস পড়লো, কাজে ওটার একটা শব্দের একটা তরঙ্গ, গ্লাস ভাঙার একটা শব্দ তরঙ্গ। এই যে একটা তরঙ্গের পর আরেকটা তরঙ্গ এসে আশ্রয় পড়ছে। আশ্রয় পড়ে আমরা যেটা বলি, জলোচ্ছ্বাসের সময় কি হয়? ঢেউয়ের উপর ঢেউ এসে আশ্রয় পড়ে, এটাকে বলা হলো উপরিপাতন। এই যে একটার উপর আরেকটা। তরঙ্গের ক্ষেত্রে সাধারণত এই 3টে বৈশিষ্ট্য খুবই কমন। তাহলে তরঙ্গের কি হয়? আমরা আবার বলছি 1 নম্বর হলো তরঙ্গের প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে এবং উপরিপাতনও ঘটে। আরও বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পরবর্তীতে আমরা জানব। 4 নম্বর বৈশিষ্ট্য হলো সকল তরঙ্গই তথ্য এবং শক্তি, এই দুটা জিনিস বহন করে। এটা হলো তরঙ্গের অত্যন্ত ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এবং এটার জন্যই তরঙ্গের এত মূল্য। সেটা কি? সকল তরঙ্গ তথ্য এবং শক্তি সঞ্চালিত করে। এই যে আমি একটু আগে যে মোবাইল ফোনের উদাহরণটা দিলাম, তারপরে যে বিদ্যুৎ, অপটিক্যাল ফাইবার, যে কেবলটা ইউজ করা হয়, অপটিক্যাল ফাইবার শত শত মাইল দূরে, এখানে একটা কথা হয়েছে, একটা সিগন্যাল উৎপন্ন হয়েছে, সেটা অপটিক্যাল ফাইবারের সাহায্যে শত শত মাইল দূরে সেটা পাঠিয়ে দেওয়া যায়। এই যে ডাটা নিয়ে যাচ্ছে, তথ্য নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এগুলো কিসের কাজ? এগুলো হলো তরঙ্গের কাজ। তরঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এই যে একটা জিনিস আরেকটা জিনিস জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা হয়তো মনে করবো যে মাধ্যমের অণুগুলো বোধহয় সরে যাচ্ছে। না, এটা হলো তরঙ্গের একটা স্পেশাল বৈশিষ্ট্য। তরঙ্গে শুধু আন্দোলন যায়, একটা ঢেউ যায়, তথ্য যায়, ডাটা যায়, কিন্তু পদার্থের অণুগুলো যে যেখানে আছে সে সেখানেই থাকে। অণুগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না। এই জিনিসটি ভালো করে বোঝার চেষ্টা করো। এটি একটি ঢেউ, পানির ঢেউ। আমরা ছোটবেলায় এসে আমাদের অনেক সময় এরকম হয়েছে যে খেলতে যে পানিতে আমাদের টেনিস বলটা পানিতে পড়ে গেছিল, টেনিস বল বা টেপ টেনিস যেটাই বলি না কেন, আমরা কি করেছি? ঢিল মেরে মেরে সেই বলটাকে নিজের দিকে এগিয়ে এনেছি। এরকম তো আমাদের প্রায় সবার জীবনে এই অভিজ্ঞতাটা আমাদের আছে, স্যারেরও তো আছে। আচ্ছা, ধরো বলটা আছে হলো এইখানে, আমরা আছি হলো এইখানে। আমরা কি বলটার আগে কি ঢেল দেই না? বলটার পিছনে আমরা ঢিল দিই। এই ঢিলটা কি করে? এখানকার অণুটাকে কাঁপায়, এই অণুটা কেঁপে ওঠে। এই অণু যখন কাঁপায়, তার পাশের অণুটাকে ধাক্কা দেয়,
এ তার পাশের অন্যকে ধাক্কা দিয়ে তার পাশের অন্যকে ধাক্কা দেয়, এই ধাক্কাটা বলকে যে লাগে বল এভাবে আস্তে আস্তে এগিয়ে আসে। বল এগিয়ে আসে কিন্তু পানি কিন্তু এগিয়ে আসে না, পানির ঢেউটা এগিয়ে আসে। মনে রাখবা, পানি আর পানির ঢেউ এক কথা নয়। এটাই হলো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে তরঙ্গের ক্ষেত্রে ঢেউ যাবে, শক্তি যাবে, স্রোত যাবে, কিন্তু অণুগুলো যেখানে আছে মূলত সেখানে থাকবে। এরা শুধু একটু কাঁপবে বা শক্তিটা নিয়ে যাবে। এটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি উদাহরণটা এভাবে আমরা বোঝার চেষ্টা করি, যে একটি বেঞ্চে বা একটা জায়গায় 10 জন লোক বসে আছে, একটা মজলিস হচ্ছে, ধরো 10 জন লোক বসে আছে। তখন কি করা হলো, সবার ওই পাশের জনকে, সবার বাম পাশের জনকে একটা তবরক বা একটা বক্স দেওয়া হলো, যে আপনি সবার ডান পাশের লোকটার হাতে এটা দিয়ে দেন। সে কিন্তু উঠবে না, সে কি করবে, সে তার পাশের জনকে দিবে, সে তার পরের জনকে, সে তার পরের জনকে, অর্থাৎ এইভাবে মনে করো 10 জন লোক কাছে বসে, আমি একটু উপরে এইভাবে 10 জন বসে আছে, এ একে দিল, এ একে দিল, এ একে দিল, এ একে দিল, এ তারপর সবার শেষ জনকে দিল। এই যে একটা বক্স এখান থেকে এই পর্যন্ত আসলো, লোক মানুষেরা কিন্তু একজন স্থানও পরিবর্তন করেনি, যে যেখানে বসেছিল সে সেখানেই বসে আছে, কিন্তু তাদের একটু নড়াচড়ার ফলে একটা বস্তু এখান থেকে এখানে চলে আসলো। এইটা হলো তরঙ্গ বা তরঙ্গের একটি বৈশিষ্ট্য। অর্থাৎ বৈশিষ্ট্যটা কি তাহলে, তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করে না, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, একটু কাঁপবে, একটু নড়বে, চড়বে, পরে আবার যেখানে ছিল সেখানেই চলে আসবে, কিন্তু শক্তি বা তরঙ্গ সেটি ঠিকই পাস হবে। এটা হলো তরঙ্গের বৈশিষ্ট্য। একটু দেখেন তো কত। তো আমরা তরঙ্গ জানলাম, তরঙ্গের বৈশিষ্ট্য জানলাম। তো তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্য কি, এবং আমরা বলে কি যে আমরা তরঙ্গ নিয়ে পড়ছি, এই প্রকৃতির যে শক্তিগুলো আছে, অনেকগুলো শক্তি কিন্তু এই তরঙ্গের আকারে সঞ্চালিত হয়। প্রকৃতির যে শক্তিগুলো আছে, আমরা যদি শব্দ শক্তির কথা বলি, শব্দ কিন্তু একটা শক্তি, শব্দ শক্তিটা পাস হয় কেমন আকারে, তরঙ্গের আকারে। সেটা অবশ্যই এরকম ঢেউ না, আমি যেভাবে ঢেউ আঁকেছি এভাবে ঢেউটা, সেটা অন্যরকম একটা তরঙ্গ। সেটা কি তরঙ্গ সেটা আমরা পরের লেকচারে আমরা জানবো, কিন্তু আপাতত এটুকু জানি যে শব্দের পাস হয় হলো একটা তরঙ্গের আকারে। আলো একটা শক্তি, এই আলো শক্তিটা পাস হয় কিসের আকারে, তরঙ্গের আকারে। এবং আলো যে একটা তরঙ্গের আকারে যায়, বিজ্ঞানী হাইজেন্স বা হাইগেন সবার আগে এই কথাটি বলেছিলেন, যে আলো হচ্ছে তরঙ্গের আকারে যায়। এবার আমরা বিদ্যুতের কথা যদি বলি, বিদ্যুৎও ঠিক এভাবে যায়, এটা ঢেউ যেভাবে যায়, বিদ্যুৎও এইভাবে ঢেউয়ের মতো করে যায়। এটাকে আমরা বলি এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ এটা। তো যাকে এগুলো আমরা বিদ্যুৎ অধ্যায় যে দেখবো। এর মানে আমরা যে কটা জিনিস জানলাম সেটা হচ্ছে যে এই যে শক্তি, প্রকৃতিতে যে শক্তিগুলো আছে, পদার্থবিজ্ঞানের কাজ কি, পদার্থ নিয়ে আলোচনা করা এবং শক্তিগুলো নিয়ে আলোচনা করা। যে শক্তিতে এক স্থান থেকে আরেক স্থানে যায়, একটা বস্তু থেকে একটা বস্তুর ভেতরে শক্তি পাস হয়, এই পাসটা কেমন আকারে হয়, কিসের আকারে হয়, কি আমরা জানাম, এই শক্তির পাসটা হয় হলো তরঙ্গের আকারে। সেই জন্য আমাদের তরঙ্গ নিয়ে, তরঙ্গের প্রকৃতি, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ইকুয়েশন, এগুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি। তো আমরা তরঙ্গ কাকে বলে জানলাম, তরঙ্গের বৈশিষ্ট্য কী কী জানলাম, এগুলো থেকে শর্ট কোশ্চেন এবং অবজেক্টিভ, এগুলো থেকে কোশ্চেন আসে, ব্যাখ্যামূলক কোশ্চেন আসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তীতে অধ্যায়ে আমরা তরঙ্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকো, খোদা হাফেজ।